ওই এপার বাংলা ওপার বাংলা এখন যে খেলাটা শুরু হয়ে গেছে, এই খেলায় কিন্তু মারি আমরা বড় বিপদে পড়ে গেছি। দেখো রাগের মাথায় কি বলেছি। এদিকে ভারত এখন ভয়ঙ্কর রাস্তা বেছে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে। কি করবে এখন বাংলাদেশ, কি করবে এখন বাংলাদেশের জনগণ? যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। এতটাই সুরক্ষিত করার চেষ্টা ভারত সরকার করেছে যে এখানে আসাম রাইফেলস, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমনকি আইটিবিপির মতো সংস্থাও কিন্তু কড়া পর্যবেক্ষণে রাখে। চারদিক থেকে বাংলাদেশে আক্রমণ করবে এবং বাংলাদেশ ধ্বংস করবে। সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় সেনাবাহিনী। ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছে বাংলাদেশ। যুদ্ধের দাবামা কি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের? এইমাত্র মানব জমিন পত্রিকায় যে ব্রেকিং নিউজটি আছে সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, সতর্ক অবস্থানে দিল্লি। ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোড, যে কোনো সময় যা কিছু হতে। তিনি বলে দিচ্ছেন যে খেলা এবার হবে, এবার জাস্ট সেকেন্ড আসবে। পাশাপাশি আসার সাথে সাথে ছুড়ে দেওয়া হবে সমরাস্ত্র ভান্ডারে থাকা সেই হাইপারসোনিক মিসাইল, যেগুলোতে পারমাণবিক ওয়্যারহেড সংযুক্ত আছে। তো আমরা কিন্তু যা বলি মারি তা করি। টের পাইছি কিন্তু যে ঘটনা অন্যদিকে যাবে। ইউনূসকে মারিয়ে দেওয়া উচিত। আগে আমার দেশকে অপমান করেছে, কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই। আমার দেশের অপমান যে করেছে বাংলাদেশ, আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশকে খাবার যেখান থেকে পণ্য সামগ্রী চায়, আমরা নরেন্দ্র মোদীজিকে বলে, ভারত সরকারকে বলে বাংলাদেশকে নাস্তানাবুদ করতে ভারত একটি নতুন পদ্ধতি বাছাই করেছে। এই পদ্ধতির মাধ্যমে তারা বাংলাদেশের মধ্যে আক্রমণ করবে এবং বাংলাদেশের দুর্বল জায়গাগুলোতে তারা অ্যাটাক করবে। দর্শক শ্রোতা, বাংলাদেশকে কাবু করতে এবং বাংলাদেশকে শায়েস্তা করতে ভারত কিন্তু আগেও অনেক পরিকল্পনা করত, এখন আরো বেশি করতেছে। দর্শক শ্রোতা, তাদের মুখে কিন্তু এখন জুতা মারা হয়েছে। বাংলাদেশ কিন্তু এখন বসে নাই, বাংলাদেশও এখন প্রতিবাদ জানাচ্ছে, বাংলাদেশও এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারতকে কিভাবে শায়েস্তা করা যায়, বাংলাদেশ আর গড়ে বসে নাই। বাংলাদেশের প্রতিটা মানুষ ভারতের বিপক্ষে কথা বলতেছে এবং ভারতের সাথে যুদ্ধ করতে সবাই এখন রাজপথে নামতে প্রস্তুত রয়েছে। দর্শক শ্রোতা, ভারত এটা কি করেছে? সর্বশেষ গোপনে তারা কিন্তু একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে এবং বাংলাদেশকে অনেক কিছু করে ফেলবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই নিয়ে ভারতের নেতাকর্মীরা কি বলতেছে এবং তারা কিভাবে কি করবে বাংলাদেশকে। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই ক্লিপগুলো দেখলে। আপনারা সম্পূর্ণ ক্লিপ দেখবেন, একটার পর একটা ধারাবাহিকলি আপনাদেরকে সবকিছু দেখাবো। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, গোপন কথা এবং যেই ভিডিওগুলো ফাঁস হয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এগুলাগে ভারত বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কেন হবে না? চলুন সে বিষয়ে কিছু বলি। ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল, মাল খালাস হয়ে গেল। কি মাল বলছি না, দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে। এখন বিষয়টা হলো, চীন, পাকিস্তান এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্য ইউনুস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে। মধ্যপ্রাচ্য বোঝেন, আরব রাজ্যগুলো। ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপর। আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে, বাথরুম পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়। যত বড়ই ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা, ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে। একটু খোঁজ নিয়ে দেখবেন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মানে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, এখানে ভারতের কয়েক কোটি নাগরিক থাকে। সেই শ্রমিকদের অর্থগুলো ভারতের অর্থনীতির চাকাকে বাঁচিয়ে রাখে বা ধরে রাখে বা গতিশীল রাখে। আমাদেরকে থ্রেট দিয়েছিল ভারতের গণমাধ্যম যে আমরা নাকি ওদেরটা খেয়ে পড়ে বেঁচে আছি, ওদের দয়ায় স্বাধীনতা পেয়েছি। আমরা ওদেরকে বলতে চাই, তোমরা বা তোরা আমাদের দয়ায় বেঁচে আছিস। আরব থেকে তোদের শ্রমিকদের যদি খেদিয়ে দেয়া হয়, তোরা যে ট্রেনের উপর রাস্তাঘাটে হাগু করিস, এটাও বন্ধ হয়ে যাবে। কাদেরকে তোরা হুমকি দিস? পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 250 কোটির মতো মুসলিম, 200 থেকে 250 কোটি দেশ বলি, সংখ্যায় বলি আমরা অনেক উপরে। আমাদের সঙ্গে হিসেব করে কথা বলিস। নাম্বার 2, যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে, ফেনের দিকে পড়ে, তাহলে আমাদের করণীয় কি? চীন, পাকিস্তানকে দিয়ে ভারতের চিকেন দিকে আমাদের প্রবেশ করতে হবে। লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে, যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরী বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে, যুদ্ধ বিমান ওঠানামা করবে। তার মানে হলো লালমনিরহাটে যে বিমানবন্দরটি হচ্ছে, এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে।
যেটা ভারত চায়নি বলে এত বছর হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটিকে নিয়ে আবার জোরে সোরে কাজ শুরু করেছে। এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ। এবং এই বিমানবন্দর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে হলো ভারতের চিকেন নেক, সেভেন সিস্টার। বুঝতে পারছেন? তার মানে বাংলাদেশ চাইলে এই বিমানবন্দর থেকে যে কোনো একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলদার দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে, মিনিট লাগবে না। 12 কিলোমিটার অতিক্রম করতে যুদ্ধ বিমানের কয়েক সেকেন্ড লাগে, বুঝতে তো পারছেন? কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই, ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে। মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিসাইল দিয়ে পার করতে হবে, কিন্তু বাংলাদেশে লাগবে না। এখন প্রশ্ন করবেন, বাংলাদেশের হাতে তো বড় কোনো মিসাইল নেই, ড্রোন নেই, অনেক কিছু নেই। যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে। দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে। তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে এবং আমার জানা মতে 8 তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় মাপের বা রাষ্ট্রের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসবে এবং বসতে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টার সাথে। তো সবকিছু মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্রের দরজা খুলে দিচ্ছে। চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। পাকিস্তান তো আছেই, পাকিস্তানে তো জাহাজই আসছে, আলু পটল আসছে, সঙ্গে কি আসছে আল্লাহ ভালো জানে। ভারতের যে কারণে অনেক আশঙ্কা তৈরি হয়েছে। তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তাকিয়ে দেখেন একটা বন্ধু নেই। ভারতের নাগরিকরা যারা আমার ভিডিওটা দেখছেন, বা ভারতের বুদ্ধিজীবীরা যারা আমার ভিডিওটা দেখছেন, বা ভারতের এজেন্সিগুলো, সেটা র বলি আদার্স এজেন্সিগুলো যারা দেখছেন, তাদেরকে বলি, আমাদের আচরণে কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী, ভারতের শত্রু? না, আমরা ভারতকে বন্ধুরূপে পেতে চাই। আমাদের প্রতিবেশী একটা দেশ, বিশাল আয়তনের দেশ, এটা ভ্রমণের জন্য, চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ। কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন? আমরা ছোট বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান কেন? আমরা ছোট, কিন্তু আপনারা আমাদের পকেট খালি করে নিজেদের পেট ভরেন কেন? দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন। মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন? নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কেউ পাশে নেই কেন? এর উত্তরগুলো খুঁজতে শুরু করেন, সব উত্তর পেয়ে যাবেন। কাউকে শোষণ করে তার ভালোবাসা পাওয়া যায় না, ঘৃণা পাওয়া যায়। মাথায় হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে, বুকে জড়িয়ে তার কাছ থেকে সব আদায় করা যায়। শেখ হাসিনা আপনার ভৃত্য ছিল, কাজের লোক ছিল, ঘরের সার্ভেন্ট ছিল। আমরা তো নই। শেখ হাসিনা আপনাকে যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এটা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দিয়েছে। শেখ হাসিনার কিছু দরকার নেই, শুধু অবৈধ ক্ষমতাটা তার দরকার ছিল। তিনি চেয়েছেন বাশার আল আসাদের মতো ক্ষমতা থাকবেন আর রাষ্ট্র লুটবেন আর ভারতকে সব তুলে দেবে। কিন্তু এই দেশের মানুষ তো 71-এ পাকিস্তানের বিরুদ্ধে এই কারণে লড়াই করেনি যে তারা একটা বড় রাষ্ট্রের, মানে এক কি বলবো, বাঘের খাঁচা থেকে সিংহের খাঁচায় পড়বে, এরকম তো তারা চায়নি। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা চেয়েছে, সেটা কি 54 বছর ধরে পেয়েছে? পায়নি। অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে, আমাদের চিকেন নেক ফেনীতে তোমরা হাত দাও, আমরা তোমাদের সেভেন সিস্টারে হাত দেব। তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়াও, আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো। তোমরা আমাদের সীমান্তে মারবা, আমরা তোমাদের সীমান্তে মারবো। তোমরা আমাদের ফেন্সিডেল দিবা, ইয়াবা দিবা, আমরা তোমাদের গরুও নেবো না, কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো। তোমরা গরু খাও না, কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও। তোমাদের এই হলো মাতৃভক্তি। তোমরা জানো এই গরু আমরা কি করবো? তোমরা খাও না, কারণ গরুর দুধ খাও। তা তোমরা গরুগুলো আমাদের কাছে বিক্রি করো কেন? সেই প্রসঙ্গে গেলাম না। বাংলাদেশ নিয়ে ওপার যে ষড়যন্ত্রগুলো করছে, তার প্রত্যেকটার দাঁত ভাঙার জবাব কিন্তু বাংলাদেশ দিচ্ছে। চীন, পাকিস্তান, আরব রাষ্ট্র, তুরস্ক এগিয়ে আসছে একটার পর একটা দেশ। অন্যদিকে ক্রমান্বয়ে ভারত সরে যাচ্ছে আরো দূরে। ইতিমধ্যে ভারতের অনেক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীকে এই প্রস্তাব দিয়েছেন, আপনি ভুল পলিসিতে রয়েছেন। খুব ভালো কথা। একদিন ভারত কি করছিল, ভারত শুধু নজরদারির জন্য লাগিয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। এবার হেরন দিয়ে সেগুলোকে মোকাবিলা করার জন্য হেরনকে অ্যাক্টিভ করা হচ্ছে, এবং যত কালকে বিকেলের পর থেকে সেনাবাহিনী যত আছে তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ করার অর্থ সেনাবাহিনীর হাতে যে গোলা বারুদ কামান টামান রয়েছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে গেল। বিমান বাহিনীও অ্যাক্টিভ তো রয়েছেই, কাল আমি বলেছিলাম বিমান বাহিনী অ্যাক্টিভ রয়েছে, যে কোনো সময় বিমান বাহিনী তার কাজকর্ম শুরু করে দেবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, একটা উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি করলো এবার বাংলাদেশ। আগে থেকেই করছিল, কিন্তু এবার সেটা সামরিক দিক দিয়ে এটা তৎপরতা বাংলাদেশ শুরু করে দিল, যেটা ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো অবস্থা। এইবারেতে খবরটা আরো ডেভেলপ করবেন, আরো কোথায় কি হবে না হবে আজকে সারাদিনে সেটা বলতে পারা যাচ্ছে না। যেরাম খবর হবে আমি আপনাদের কাছে সেরকম ভাবেই ভিডিও নিয়ে আসবো। হয়তো 2টো হতে পারে, হয়তো 3টে হতে পারে, কারণ এই খবর কিন্তু এখন ডেভেলপ করবে। ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স কিন্তু চুপ করে বসে থাকবে না। আর গোয়েন্দা আদান প্রদানের যে কথাটা এখানে উঠেছে, সেটা হচ্ছে এখন কেজিবি
ইসরায়েলের মোসাদ, সিআইএ, যে এখনো পর্যন্ত পুলিশের চার্জ নেননি এখনো, কিন্তু সিআইএ থেকে তিনি ক্ষমতা কিছুটা হাতে নিয়ে নিয়েছেন। সিআইএ এবং আমাদের এই 4টে এজেন্সি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। 4টে এজেন্সি মিলে খবর আদান প্রদান করছে এবং বাংলাদেশের ভেতরে কি তথ্য আছে না আছে সমস্ত কিন্তু আদান প্রদান হচ্ছে এই সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলোর মধ্যে দিয়ে। ফলে ভারত যে সুবিধাজনক জায়গায় রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই, এটা বাংলাদেশ বুঝতে পারছে না। তো যাই হোক, এখন যে অস্ত্রশস্ত্রগুলো ভারতবর্ষ এখন রেডি করাই আছে সবসময়। ভারতবর্ষ সবসময় ডিফেন্স ফোর্স সবসময় অ্যাক্টিভই থাকে, তাকে একেবারে অ্যালার্ট মোডে রেখে দেওয়া হয়েছে। এবার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা নাও। এখন নির্দেশের অপেক্ষা, আমি যেটা কালকে বলেছিলাম, এখন নির্দেশের অপেক্ষা। আগে নিরামিষ ছিল ব্যাপারটা, এবার আমিষের পর্যায়ে চলে গেল। এই আমিষের পর্যায়ে এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। শুধু এইটুকু জেনে রাখুন, ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোড, যে কোনো সময় যা কিছু হতে পারে করছে। এবং চিকেন স্নেককে কেন্দ্র করে ভারতীয় রাজনীতি কোন দিকে যাচ্ছে, সুরক্ষা কোন দিকে যাচ্ছে, সবকিছুই কিন্তু আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করব। তার আগে আমি একটু চিকেন স্নেককে দিয়ে একটু কথা আপনাদের সামনে বলে যেতে চাই। এই চিকেন স্নেক যেখানে অবস্থান করছে সেইটি কিন্তু কার্যত ভারতবর্ষের জিওপলিটিক্যাল উইকনেস হিসাবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। এই পার্টিকুলারলি জায়গাটির দৈর্ঘ্য 22 কিলোমিটার, যার উপরে নেপাল এবং সাউথ ইস্টে কিন্তু বাংলাদেশ আছে। এবং এর থেকে যদি 45 কিলোমিটার দূরে যান তাহলে দেখবেন চায়না অকুপাইড চুগবি ভ্যালি কিন্তু পার্টিকুলারলি এই চিকেন স্নেককে কেন্দ্র করে বর্তমান। এই চুগবি ভ্যালিকে কেন্দ্র করেই চায়না আর্মি বিভিন্ন রকম কার্যকলাপ কিন্তু চালায়। ভারতের প্রধান সমস্যার কারণ হলো চায়না বারংবার করে এই চিকেন স্নেককে দখল করার একটা উপায় কিন্তু তারা ফোন দিয়ে এঁটেছে এর আগেও এবং বর্তমান সময়েও। কারণ পার্টিকুলারলি এই চিকেন স্নেক কি এমন একটা জায়গা বা শিলিগুড়ি করিডোরে এমন একটা জায়গা যেই জায়গাটি কার্যত ভারতবর্ষের উত্তর পূর্ব অংশের সঙ্গে সমগ্র ভারতকে কিন্তু অ্যাটাচ করে রেখেছে। ফলে চায়না এবং বাংলাদেশও জানে যদি এই জায়গাটিকে কোনোভাবে ভারতকার ক্ষেত্রে অস্থিতিশীল করা যায় এবং এই জায়গাটিকে কেন্দ্র করে জিওপলিটিক্যাল উত্তাপ বাড়ানো যায় তাহলে কিন্তু ভারতবর্ষ বিপাকে পড়তে পারে। পার্টিকুলারলি এই জায়গাটা এতটাই সুরক্ষিত করার চেষ্টা ভারত সরকার করেছে যে এখানে আসাম রাইফেলস, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমনকি আইটিবিপির মতো সংস্থাও কিন্তু কড়া পর্যবেক্ষণে রাখে। এবং সাম্প্রতিক সময় একাধিক রিপোর্টে বলা হয়েছে এই চিকেন স্নেককে কেন্দ্র করে যে দুটো হাইওয়ে আছে, যেমন ন্যাশনাল হাইওয়ে 10, NH-27, তারাও কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা সংস্থা একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। সাম্প্রতিক একাধিক রিপোর্টে এও বলা হচ্ছে এই জায়গাটিতে 24 ঘন্টার বেশি সময়, মানে 24x7 এই জায়গাটাই কিন্তু রয়ের মতো সংস্থাও কিন্তু অ্যাক্টিভ থাকে। কারণ এই জায়গাটা শুধুমাত্র ভারতের উইকনেস নয়, ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা অংশ। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর পার্টিকুলারলি এই জায়গাটিকে নিয়ে ভারতেরও ঘুম যে উড়ে গেছে তা অনেকে কিন্তু মনে করছেন। শুধু তাই নয়, এই জায়গাটিকে টপ প্রায়োরিটি লিস্টে এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যে ভারতবর্ষ সবসময় এই জায়গাটিতে S-400 ডিফেন্স সিস্টেম কিন্তু ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের মোকাবিলা করার জন্য, যে কোনো ধরনের বাইরের শত্রুপক্ষের অ্যাটাক মোকাবিলা করার জন্য ভারতীয় আর্মি কিন্তু পার্টিকুলারলি এই জায়গায় সজাগ থাকে। পার্টিকুলারলি এই জায়গায় দুটো বিচ্ছিন্নতাবাদী দল কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়ে গেছিল অতীতে। কামালপুর লিবারেশন অর্গানাইজেশন এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এই দুটো দলকে কার্যত বাংলাদেশ যদি বাইরে থেকে সাপোর্ট করে তাহলে কিন্তু নিঃসন্দেহে চিকেন স্নেকের সুরক্ষা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাবে, তা ভারতের ইন্টেলিজেন্স সংস্থাগুলো কিন্তু জানেন। কিছুদিন আগে ঠিক বাংলাদেশের পক্ষ থেকে এরকমই একটি ভিডিও ভাইরাল করা হয়েছিল। আমার ব্যক্তিগত অভিমত, যে অধ্যাপক সেই ভিডিওতে কথাগুলো বলেছিলেন তিনি জেনে শুনেই ভারতের ইন্টেলিজেন্সকে কার্যত চ্যালেঞ্জের সম্মুখীনে দাঁড় করানোর জন্য এই ধরনের কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারত যদি বেশি বাড়াবাড়ি করে আমরা JF-17 এয়ার জেট কিনে পাকিস্তান থেকে নিয়ে এসে মানে উত্তর পূর্ব অংশকে কার্যত অশান্ত করে দেব এবং ভারতবর্ষকে যারা বিচ্ছিন্নতাবাদী দল ভারতবর্ষের ভিতরে অ্যাক্টিভ আছে তাদেরকে বাংলাদেশ সাহায্য করবে। আর বিচ্ছিন্নতাবাদী দলের প্রসঙ্গ যখন আসে তখন বিশেষ করে এই কামাতপুর লিবারেশন অর্গানাইজেশন এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যারা পার্টিকুলারলি এই জায়গায় কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ ছিল তাদের কথা কিন্তু ইন্টেলিজেন্স সংস্থারা ভাবতে শুরু করে দিয়েছেন অলরেডি। পাশাপাশি এখন যে প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন হয়ে গেছে, এই
যে চিকেন স্নেক, এই চিকেন স্নেককে কি টাইগার পাউচ করা উচিত? কারণ চিকেন স্নেককে কি এক্সটেনশন করার একটা পরিকল্পনা ভারত সরকারের ইমিডিয়েট আকারে নেওয়া উচিত। কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিলেন তখন ভারত সরকারের এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল যে এই চিকেন স্নেককে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থানে ছিল, অর্থাৎ সুরক্ষার দিক থেকে এই চিকেন স্নেককে কিন্তু আজকের তুলনায় অনেক বেশি সেফ এবং সিকিউর কিন্তু বাংলাদেশ সরকার করতে পেরেছিল ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করে। কিন্তু বর্তমানে ইউনূস সরকার এসে কার্যত এই চিকেন স্নেককে কড়া থ্রেট এবং কড়া হুমকির মধ্যে রেখে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকেও কিন্তু কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যা ব্যক্তিগতভাবে আমার শুধু নয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন। যখন পার্টিশন হয়েছিল তখন এই ন্যারো করিডরকে কেন্দ্র করেও কিন্তু পার্টিশন কার্যত উত্তাপে পরিণত হয়েছিল। 1950 সালে দেখা গেছিল এই চিকেন স্নেকটি কার্যত 4টে দেশে ঘেরা ছিল, নেপাল, সিকিম, ভুটান এবং ইস্ট পাকিস্তান। পরবর্তীকালে 1971 সালে যখন ইন্দো পাকিস্তান যুদ্ধ হয় তখন বাংলাদেশ যখন স্বাধীন হয় এবং বাংলাদেশে কার্যত প্রো ইন্ডিয়ান একটা গভর্নমেন্ট তৈরি হয়েছিল, তখন কিন্তু এই চিকেন স্নেক কার্যত সুরক্ষার জায়গা কিন্তু ভারতের পক্ষ থেকে একটা কনফিডেন্সে চলে যায়। এবং পরবর্তীকালে সিকিমও যখন স্বাধীন হয় 1975 সালে এবং সিকিমও যখন ভারতের অধীনে চলে আসে, তখনও কিন্তু ভারত এই চিকেন স্নেককে নিয়ে কার্যত এটা যদি বলা হয় আশার বাণী, মানে এই সুরক্ষার প্রশ্নে অন্তত হাফ ছেড়ে বেঁচেছিল। কিন্তু পরবর্তীকালে অনেকেই প্রশ্ন করেন এই চিকেন স্নেক যদি ভবিষ্যতে ভারতের সুরক্ষার প্রধান মাথা ব্যথার কারণ হয় তাহলে বিকল্প হিসাবে ভারত সরকারের কি করা উচিত। কারণ জিওপলিটিক্যাল সিনারিওতে আপনি সারা জীবন এক্সপেক্ট করতে পারেন না যে আপনার প্রতিবেশী দেশ সারা জীবন আপনার বন্ধু থাকবে। অর্থাৎ বর্তমানে মানে ভারতের যারা প্রতিবেশী হয়ে আছে, অন্তত চিকেন স্নেককে কেন্দ্র করে যে সকল প্রতিবেশী রাষ্ট্র এখন বর্তমান, তারা যে ভারতের অভিন্ন হৃদয় বন্ধু এই রকম কিন্তু শোনা যায় না। ফলে ভারত সরকার এটা অনেক আগেই বুঝেছিল। এর জন্য ভারতবর্ষ বিকল্প একাধিক প্রজেক্ট কিন্তু নেয়। এই প্রজেক্টগুলোর মধ্যে মায়ানমারের যে কালাদাস মাল্টি প্রজেক্ট সবথেকে উল্লেখযোগ্য। পাশাপাশি আকুরা আগরতলা রেল লিঙ্ক ভারতবর্ষ তৈরি করার চেষ্টা করেছে। এমনকি ফেনীতে মৈত্রী বন্দর, এটা কিন্তু ভারতবর্ষ তৈরি করার পর মৈত্রী সেতু তৈরি করার একটা চেষ্টা কিন্তু হাসিনার আমল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার করার চেষ্টা করেছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে তেতুলিয়া করিডোর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করিডোর হিসাবে চিকেন স্নেককে সেফগার্ড করার জন্য তৈরি করতে ভারত সরকার কিন্তু বারংবার বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে। পরবর্তীকালে শেখ হাসিনা যখন দায়িত্বে আসেন তখন তিস্তা ব্যারেজ প্রজেক্ট এবং মঙ্গলা প্রজেক্ট করে কার্যত ভারতবর্ষকে তিনি কিন্তু আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। কারণ পার্টিকুলারলি ওই মঙ্গলা প্রজেক্ট হওয়ার পর চট্টগ্রাম সি অ্যাক্সেসের জন্য ইস্টার্ন যে স্টেট আছে ভারতবর্ষের, তার অ্যাক্সেস পার্টিকুলারলি ওই অঞ্চলের মানুষগুলোর জন্য কিন্তু খুলে দিয়েছিলেন শেখ হাসিনা। এরপরে অনেক কিছু হয়েছিল। শেখ হাসিনার বাংলাদেশের সঙ্গে ভারতের একাধিক প্রোগ্রাম মানে এক্সচেঞ্জ প্রোগ্রাম তৈরি হয়, কালচারাল এক্সচেঞ্জ শেখ হাসিনা শুরু করেছিলেন। পরবর্তীকালে স্কলারশিপ চালু করেন, অর্থাৎ নর্থ ইস্টের যে 7 সিস্টার্স আছে তাদেরকে কিন্তু সুরক্ষিত করার জন্য ভারতকে জান প্রাণ উজাড় করে সাহায্য করেছিলেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা চলে যাওয়ার পর পার্টিকুলারলি সেই চিকেন স্নেককে কেন্দ্র করে ভারতের নর্থার্ন ইস্টার্ন পার্ট মানে এই যে 7 সিস্টার্স আজ কিন্তু উত্তপ্ত করার চেষ্টা করে যাচ্ছে মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে ভারতের কাছে দুটো পন্থা। দেখুন, র্যাডিক্যাল ওয়েতে এই পুরো বিষয়টা মীমাংসা করা হয়তো অনেক বেশি সহজ। মানে র্যাডিক্যাল ওয়ে মানে ভারতবর্ষ চাইলেই কার্যত বাংলাদেশের উপর অ্যাটাক করে 7 সিস্টার্সকে এক্সটেন্ড করতে পারে, চট্টগ্রামকে নিজেদের দখলে নিয়েই নিতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু র্যাডিক্যাল ওয়েতে বর্তমান সময় জাতিসংঘের যে নিয়ম সেটাকে মোকাবিলা করা কিন্তু অনেক বেশি কঠিন হতে পারে ভারতবর্ষের জন্য। রাশিয়া একসময় ব্ল্যাক সিকে এক্সটেন্ড করার জন্য কার্যত গোটা বিশ্বের কাছে কিন্তু তারা স্যাংশন হয়ে যায়, নিষিদ্ধ ঘোষণা হয়। ফলে রাশিয়ার ইকোনমি কিন্তু আজও ঘুরে দাঁড়াতে পারেনি। ঠিক সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যে গ্রোয়িং ইকোনমিক্যাল স্ট্রাকচার সেইটার উপর এফেক্ট ভারত সরকার কতটা করবে সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। পরবর্তী যে প্রসেস তা নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গে ডিপ্লোম্যাসি। কিন্তু
কিন্তু বর্তমান যে সময়ে এখন আছে সেখানে বাংলাদেশের সঙ্গে ডিপ্লোম্যাসি মেনটেন করা কার্যত ভারতের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কঠিন একটা বিষয়। ফলে সময় থাকতে থাকতে বাংলাদেশে যদি বাংলাদেশের এমন কোনো সরকার আসে যারা কিনা ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা রেখে চলবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলবে, তাহলেই কিন্তু ভারত সরকারের ক্ষেত্রে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে নিয়ে ডিল করা অনেক বেশি সহজ হবে বলে মনে হয়। পাশাপাশি কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটা খবর মিডিয়ায় চলে আসে, তারা নাকি ভারত সীমান্তে একটি ড্রোন ফিট করেছে। সেই ড্রোনের নাম হলো TB2 ড্রোন। এই ড্রোনটি পার্টিকুলার ভাবে তুরস্কের বেকার কোম্পানি তৈরি করে। 2014 সালে প্রথম এই ড্রোনটি ব্যবহার করা হয়। কিন্তু উল্লেখযোগ্যভাবে ড্রোন কেন ব্যবহার করা হয় জানেন? এই ড্রোন ব্যবহার করা হয় কোনো দেশের সীমান্তে নজরদারি চালানোর জন্য। আর এই খবর প্রকাশিত হওয়ার পর ভারতবর্ষের এবং ভারতবর্ষের একাধিক ইন্টেলিজেন্স সংস্থা পাল্টা যে দেওয়ার একটা পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। পাশাপাশি এই ধরনের ড্রোন 300টি ড্রোন কিন্তু বাংলাদেশ সরকার কিনেছে বলে খবর। এই ড্রোনের প্রত্যেকটি ডানার দৈর্ঘ্য প্রায় 40 ফুটের কাছাকাছি, এর ওজন 700 কেজি এবং এই পার্টিকুলার ড্রোনটি 220 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আকাশে উঠতে পারে। পার্টিকুলারলি 27 কিলোমিটার রেঞ্জ এটি কভার করতে পারে এবং এটার যে দৈর্ঘ্য তা হলো 4000 কিলোমিটার। এবার বাংলাদেশের সরকারের এই সীমান্তে নজরবন্দি করার জন্য বা নজরদারি করার জন্য এই ধরনের ড্রোনের কেন প্রয়োজন হলো, সেই প্রশ্ন কিন্তু ভারতের পক্ষ থেকে নিঃসন্দেহে তোলা হচ্ছে এবং এটা জাস্টিফাই একটা প্রশ্ন। পাশাপাশি আনন্দবাজার পরিষ্কারভাবে বলছে এই শিলিগুড়ি করিডরে শেষ 1 বছরে প্রায় 30 কোটি টাকা সোনা কিন্তু পাচার হয়েছে। 3 মাসে যার পরিমাণ ভীষণ আকারে বেড়েছে। অর্থাৎ শিলিগুড়ি করিডরকে অশান্ত করার চেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু দিনের পর দিন করে যাচ্ছে, তা কিন্তু আজকে স্পষ্টত পরিষ্কার। কিন্তু যদি শিলিগুড়ি করিডর ভারতের দুর্বলতা হতে পারে, আর যে জিনিসটা দুর্বল ভারত, সেখানে কিন্তু শক্তিশালী সেনাবাহিনীও ভারত সরকার ডিপ্লয় করে দিয়েছে। ফলে যদি শিলিগুড়ি করিডরকে অশান্ত করার চেষ্টা বর্তমানে চায়নার সাহায্যে মোহাম্মদ ইউনূস করেন, তাহলে ভারতবর্ষ কিন্তু কড়া পদক্ষেপ নিতেও দুবার ভাববে না। কারণ শিলিগুড়ি করিডর চিকেন স্নেক ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ শুধু নয়, দেশের অবিচ্ছেদ্য একটা অংশ। পার্টিকুলারলি ওই অংশটা নর্থের সঙ্গে পুরো ভারতকে কানেক্ট করে রাখে। ফলে সার্জিক্যাল স্ট্রাইকের মতো যদি তীব্র কোনো ঘটনা বা কড়া কোনো পদক্ষেপ ভারত সরকার ওই শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে নেয়, যদি বাংলাদেশের উপর দিয়ে ভারত সরকার কার্যত ডিপ্লোম্যাসি ফেল করে যদি কড়া অ্যাটাকের জায়গায় যায়, তাহলে অন্তত আমি অবাক হব না। আপনারা কি ভাবছেন? প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমার আশেপাশে থাকা প্রত্যেক রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক, এটা আমি চাই। ব্যবসা বাণিজ্যের হিসাবে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। সেখানে কোন দেশের সাথে আমার মিত্রতা, কোন দেশের সাথে শত্রুতা, এটার বাহিরে ফোকাস রাখতে হবে কোন দেশে আমি কতটুকু ব্যবসা করতে পারছি। ব্যবসা যত বেশি প্রসারিত হবে, দেশ তত উন্নত হবে, অর্থনীতি তত শক্তিশালী হবে, মানুষের কর্মসংস্থান তৈরি হবে, জীবিকা বাড়বে, রাষ্ট্র সুন্দর থাকবে, মানুষ নিরাপদে থাকবে। আবার শত্রুর সাথে যদি ব্যবসার দরকার হয়, শত্রু যদি আমার প্রোডাক্ট খায়, আবার শত্রুর থেকে যদি আমি একটা প্রোডাক্ট বাহিরের থেকে 2 টাকা কমে কিনতে পারি, দেন ওয়াই নট? আফটার অল এখানে সব কিছুর পেছনে অর্থনীতি হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর চালিকা শক্তি। দর্শক, দীর্ঘদিন পরে এই কি বলা হয় যে আমাদের এক সময়ের সবচেয়ে কঠিন শত্রু, যাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্যে সুবাতাস বইতে শুরু করেছে এবং এমন এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যেগুলোতে ভারতের আতে ঘা লাগছে, ভারতের ব্যাকবোন যেটা সেখানে কিন্তু আঘাত হচ্ছে। তথ্য অনুযায়ী বাংলাদেশের সাথে ভারতের প্রতি বছর ভারত বাংলাদেশ থেকে আয় করে নিয়ে যায় প্রায় $12 বিলিয়ন। ভারতের তালিকাতে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে তারা যে ইকোনমিটা আপনার কালেক্ট করে, বাংলাদেশ 11 না 12 নম্বরে আছে। প্রায় $12 বিলিয়ন। এটা তারা আমাদের থেকে নিয়ে যায়। তো এটা নেওয়ার জন্য নানান সিস্টেম আছে, ব্যবসা বাণিজ্য, এয়ারলাইন্স ব্যবসা, পাশাপাশি হচ্ছে আপনার সামুদ্রিক ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, করিডোর ব্যবসা, অনেক কিছুই। এখন এই যে দীর্ঘদিন যাবৎ একচেটি আধিপত্য ভারতের ছিল, সেইখানে নতুন একটা আঘাত করতে যাচ্ছে পাকিস্তান। বর্তমান ডক্টর ইউনূসের সরকার পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে কতটা আগ্রহী সেটা এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করছে। তবে এটাতে দেশের জন্য পজিটিভ হবে, নেগেটিভ না। বাংলাদেশের সাথে ভারতের করাচি টু চট্টগ্রাম বন্দরে যে জাহাজ চালু হয়েছে, এবার নতুন আরেক সিদ্ধান্ত। এবার হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি
ফ্লাইট চালুর আপনার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার SM মাহবুবুল আলম তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন 2025 সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়াও সহজ করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বলে এই হাই কমিশন থেকে বলা হয়েছে যে বাংলাদেশ তার পণ্য 80টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে, তবে পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক এতদিন ছিল না। এখন যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সেই হিসাবে আপনার মানে পাকিস্তানেও বাংলাদেশ ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে চায়, আবার পাকিস্তানকেও বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার স্পেস দিতে চায়। হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ পাকিস্তানের আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন থাকবে। আর বলা হচ্ছে যে ইতিহাসে প্রথমবারের মতন গত 11 নভেম্বর পাকিস্তান থেকে যে কার্গো জাহাজ বাংলাদেশে আসছে, এরপর ধাপাধাপ একটার পর একটা পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসা প্রসারিত হচ্ছে। তবে এটা দেশের জন্য ইতিবাচক। এটাতে পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভাই আমরা 71-এ স্বাধীন হয়েছি, পাকিস্তানেরটা খাবো না তো ভারতেরটা 2 টাকা বেশি দিয়ে খাবো। ভারতের থেকে 2 টাকা বেশি দিয়ে আনলে দেশের লস। এত চেতনা, এত প্রেম, দেশপ্রেম এগুলো তো লুটেরারা বাকি দিকে দেখাইতে পারে নাই, বরাবরই এটা ছিল। এর আগে বিএনপি ক্ষমতা থাকাকালীনও এতটুকু ব্যবসায়িক স্পেস কিন্তু পাকিস্তান পায় না। মিনিমাম লেভেলে টুকটাক হতে সম্পর্ক ছিল জামাত ইসলামের কারণে, এত জামাত আলাদা হাঁটে। তা আমি মনে করছি এটা দেশের জন্য পজিটিভ একটা ভূমিকা। সারা পৃথিবীর সাথে ব্যবসা হবে, তাহলে আমাদের এখানে ব্যবসায়িক কোম্পানিগুলো বাড়বে, কর্মসংস্থান হবে, উপার্জন বাড়বে, দিন শেষে মানুষ ভালো থাকবে। ওই এপার বাংলা ওপার বাংলা এখন যে খেলাটা শুরু হয়ে গেছে, এই খেলায় কিন্তু মারি আমরা বড় বিপদে পড়ে গেছি। দেখো রাগের মাথায় কি বলেছি। আর আমাদের ওই মুখ্য পলিটিশিয়ান যারা আছে, ওই গদি মিডিয়াগুলো যারা আছে, তারা বিভিন্ন স্বার্থে আমাদের দেশের জনগণকে ভুল বুঝিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, এখনও একটা পক্ষ যারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড, তারা কিন্তু মারি এখনও সেই সব গুজব ছড়াচ্ছে। তবে আমরা কিন্তু বিপদে পড়ে গেছি মারি। অন্যের সমস্যা হচ্ছে, খাবারের সমস্যা হচ্ছে। তোমার দাদাবাবু তো 3 দিন ধরে বেকার। এখন তুমি তোমার দেশের মানুষকে একটু বুঝিয়ে বলো যে মারি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, তো নানান অফার টফার দিচ্ছি, তাড়াতাড়ি তোমরা আমাদের দেশে বেড়াতে আসো। ভুল হয়ে গেছে মারি, নিজের পায়ে নিজে কুড়োল মেরে দিয়েছি। না, আমার কথা শুনে অনেকে আশ্চর্য হতে পারেন, তবে আপনার একটু বোঝা উচিত কলকাতার ইকোনমি কি। যে কোনো একটা স্টেট বা দেশের প্রধান মেরুদণ্ড হচ্ছে তার ইকোনমি। যেহেতু ভারত রাজ্য শাসিত সরকার দ্বারা পরিচালিত হয়, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যে জনগণের জীবনযাত্রার মান কি তা আপনি ওই দেশের নাগরিক হলে আমার থেকে ভালোই জানেন। আর প্রেক্ষাপটটা চোখের সামনে। এই যখন অবস্থা, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আভ্যন্তরীণ দূরত্ব চলছে, বিশেষ করে ভারত আমি বলতে চাই না, পশ্চিমবঙ্গকে বলতে চাই, বিজেপি নেতা শুভেন্দু মজুমদারের ফান্দে পড়ে ভারতের আমজনতা যারা পশ্চিমবঙ্গের আমাদের যারা ভাই বোনেরা আছেন, তারা কিন্তু তার মিথ্যাচার, মিডিয়ার মিথ্যাচারের মাধ্যমে আপনারা অনেক কিছুই ভুল বুঝেছেন, আপনারা উত্তপ্ত হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। আপনারা সঠিক, কারণ নিজের দেশ থেকে নিজের ধর্মের জায়গাগুলোতে মানুষের একটা ইম্পর্টেন্স থাকে। বাট আপনাদের কাছে যাওয়া তথ্যগুলো যে ভুল ছিল সেটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। তো যাই হোক, এর ফলে হলো কি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দূরত্ব তৈরি হলো। বাঙালিরা চিন্তা করছে টাকা দিয়েই তো চিকিৎসা করবো মারি, মাগনা তো করবো না। তো ভারতের মধ্যে পাকিস্তান গেলাম, সিঙ্গাপুর গেলাম, থাইল্যান্ড গেলাম, হ্যাঁ মারি খরচ একটু বাড়বে, সমস্যা নাই, টাকা আছে, খেলবো আমরা। কিন্তু ভারতে এই যে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, হাজার হাজার মানুষের কি বলে যে জীবনমান নির্ভর করছে এই পর্যটক, বাংলাদেশ থেকে যাওয়া রুগী, বিভিন্ন ব্যবসা বাণিজ্য ভারত বাংলাদেশের মধ্যে যেগুলো আছে সেইগুলোর উপর। আর এইটারই একটা ইফেক্ট পড়েছে এখন কলকাতার বেশ কিছু জায়গায়। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে হাসপাতালগুলো থেকে বার্তা দেওয়া হয়েছে, হোটেলগুলো থেকেও ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। আর বাস্তব চিত্র আজকে আমরা দেখছি, বাংলাদেশি রুগী না আসায় হঠাৎ করে ভারতে হাসপাতাল ব্যবসায় ধস নেমেছে। আর এর ইফেক্টটা পড়ছে কার উপর?
যারা এই হাসপাতালগুলোতে বিনিয়োগ করেছেন, পাশাপাশি সেইখানে যারা কর্ম করছেন। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কলকাতার যতগুলা ইন্টারন্যাশনাল লেভেলের হাসপাতাল আছে, যেখানে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে যায় বাংলাদেশের মানুষই, আমরা যদি ধরি নেপাল, ভুটান, ওইখান থেকে এতটা যায় না, বাংলাদেশ থেকে যতটা যায়। সো সেখানে কর্মী ছাঁটাই হবে, হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে, আর এইটার ইফেক্ট কার পড়বে ইকোনমিতে? কলকাতার ইকোনমিতে। আর যার কারণে বিষয়গুলো তারা বুঝতে পেরে খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার কয়েকটি হাসপাতাল আপনার মানে কি বলা যায়, বাস্তবিকভাবে যে দৃশ্য দেখা গেছে যে কলকাতার কয়েকটি বড় হাসপাতাল এবং চিকিৎসকদের একটি বড় অংশের বিরোধিতার কারণে আপনার ভারতে গেল কয়েক মাস যাবৎ টুকটাক রুগী গেলেও এই গত 10-15 দিন বা এক সপ্তাহ সময়ের মধ্যে রুগী যাওয়ার পরিমাণ একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। বলা হচ্ছে পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন জানাচ্ছে বাংলাদেশিদের মানে বাংলাদেশি রুগীদের আসা প্রায় 70% কমে গেছে। যে সকল হাসপাতাল বাংলাদেশি রুগীদের উপরে অনেকটা নির্ভরশীল ছিল, এটা তাদের কাছে একটা বড় ধাক্কা। শুধু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা নয়, বাংলাদেশি রুগী আসা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভারতের সকল স্তরের হাসপাতালগুলোতেই এর প্রভাব পড়ছে। আপনার কলকাতা এবং আগরতলার একটি করে হাসপাতাল ঘোষণা করেছে যে সেখানে বাংলাদেশি রুগীদের তারা চিকিৎসা করবে না, তবে এখন সেই সিদ্ধান্ত থেকে তারাও সরে এসেছে। এখন তারা চাইছে বাংলাদেশের মানুষ যেন কলকাতায় চিকিৎসা নিতে যায়। ইভেন পর্যটনও যারা সেখানে যাচ্ছিল, চকবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হোটেল, মোটেল, ট্যাক্সি বা ফুটপাথের পাশে থাকা ছোট একজন ফুডকোর্ট বিক্রেতা, মানে আমাদের তো লড়াকু জীবন, সংগ্রাম করে বাঁচতে হয়। তো পর্যটন ভিত্তিক যে দেশগুলো আছে বা যেই স্টেটগুলো গড়ে ওঠে, সেখানে হঠাৎ করে সেই দেশের পর্যটকরা না গেলে কি অবস্থা হয় বুঝতেই পারছেন, কারণ আমরা তো টাকা খরচ করেই যাই, তাই না? এখন বাংলাদেশের মানুষ ভারতে গেলে চিকিৎসা খরচ হয়তো বা 70 টাকা হচ্ছে, তো আমরা যদি অন্য দেশে যাই হয়তো 100 টাকা হবে, যেখানে 70 টাকা যোগাইতে পারবো 100 টাকা কিন্তু আমরা যোগাইতে পারবো। তারপরেও দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্কটা থাকুক। পলিটিশিয়ানদের নোংরা রাজনীতিতে আপনারা পা দিবেন না। এই যে বিভিন্ন হাসপাতালের যারা মালিক আছেন, কর্মচারী আছেন, তারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করছেন, টেনশনে পড়ছেন, কেউ কেউ কান্নাকাটি করছেন, কেউ ভাবছেন চাকরিটা থাকবে নাকি মারি নাকি চলেই যাবে। এবার হাসপাতালের যা দুরবস্থা, হোটেল মোটেলের যা দুরবস্থা, ট্যাক্সিওয়ালারা বসে বসে মাসি মশা মারছেন, আসলে কি করবে? তো এই সকল কিছু নিয়ে সবিতা বৌদি যেমন চিন্তিত, অনেকটা ব্যথিত বা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, আমরাও মনে করি যে রাজনৈতিক ফাঁদে পা দেওয়া উচিত না। বাংলাদেশের জনগণও যথেষ্ট সচেতন, তবে কিছু অংশ যে বললাম শুভেন্দু মজুমদাররা এই সকল ইস্যু এদের কাছে ঈদের মতন, পুজোর মতন, হ্যাঁ, এগুলা পাইলে সেই লেভেলে জনগণকে করতে পারে, জনগণের কাছে একটা অবস্থান নিতে পারে। আর মমতা দিদি তিনিও স্রোতের সাথে গা ভাসিয়েছিলেন, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, ভুল বোঝাবুঝির অবসান হবে। সোমবার আপনাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত না সচিব জানি তিনি আসছেন, আসার পরে হয়তো দুই দেশের মধ্যে পলিটিক্যাল একটা ডায়লগ হবে। আশা করি এই যে নেগেটিভ সিচুয়েশনটা তৈরি হয়েছে, জনগণ টু জনগণ এটা কেটে যাবে। তবে সরকার টু সরকার সেখানে হিসাবটা আলাদা হইতে হবে। ন্যায্য হাসিনাকে ভারত মনে হয় আবার ক্ষমতায় বসিয়ে দেবে, আসলে দেবে কিনা আমার যতটুকু ধারণা, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে না বা দিতে পারবে না ভারত। এখন শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্কটা এতই বন্ধুত্বপূর্ণ ছিল যে বলা হয় যে শেখ মুজিবও সেখানে ফেল মেরেছেন। শেখ মুজিব এর সাথে ইন্দিরা গান্ধীর যে সম্পর্ক ছিল তার চেয়ে বেশি সম্পর্ক ছিল ভারতের সাথে শেখ হাসিনা। বিজেপির মোদি থেকে শুরু করে কংগ্রেসের সোনিয়া, কমিউনিস্ট পার্টি, মমতা, কার সাথে তার সম্পর্ক নেই, যার কারণে এখনো তিনি ভারতে ভিআইপির মতো আছেন, মন্ত্রীর মর্যাদায় আছেন, সংরক্ষিত এলাকায় থেকেও রাজনীতি করেন, কথা বলেন, বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগকে। এবং ধারণা করা হয় যে ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত না করে দেবে। ভারতের কাছে শেখ হাসিনার মূল্য এত বেশি। কেউ কেউ অভিযোগ করেন শেখ হাসিনা বাংলাদেশকে লিখে দিচ্ছেন ভারতের কাছে। আবার কেউ কেউ এটাও বলেন যে শেখ হাসিনাকে ভারত অনেক বিশ্বস্ত মনে করে, কারণ বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় এবং জঙ্গি দমন, উগ্র মৌলবাদ দমন, যেমন উলফা ছিল, অনুপ চাটিয়া, এদেরকে ধরে ভারতে ফেরত পাঠিয়েছিলেন শেখ হাসিনা। এরকম বিভিন্ন কারণে তারা শেখ হাসিনাকে বিশ্বস্ত মনে করে।
এখন এত বিশ্বস্ত একজন মানুষ, ভারতের এত বড় একজন বন্ধু, তার জন্য কি তারা কিছু করবে না? উত্তর হচ্ছে করবে। তার নিরাপত্তা দিবে, ভারতে বসে রাজনীতি করার সুযোগ দেবে, যেরকম দালাই লামা বিশ্বজুড়ে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ভারতে বসে। শেখ হাসিনা হয়তো দালাই লামার মতোই সকল কাজ করে যেতে পারবেন, কিন্তু যেটা তারা করতে দিবে না, করে দিবে না, সেটা হলো ক্ষমতায় বসিয়ে দেবে না বা দিতে পারবে না। দুইটা থেকে একটা। এখন কথা হলো কেন দেবে না? যতটুকু জানা যায় যে শেখ হাসিনা তার ক্ষমতার শেষ দিকে এতটাই উদ্ধত, এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন যে তিনি কারো কথাই শুনতেন না। তিনি শুধু তার বোন শেখ রেহানা, থার্ড ছেলে জয়, মেয়ে পুতুল ছাড়া কারো কথাই কি তিনি গ্রাহ্য করতেন না। তিনি যেটা ভালো মনে করতেন তিনি তার একাই সিদ্ধান্ত নিতেন। এবং যতটুকু জানা যায় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র শেখ হাসিনাকে বারবার অনুরোধ করেছিল, বলেছিল সেনা প্রধান হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে মনোনয়ন না দিতে। শুধু সেনা প্রধান নয়, তারা এটাও বলেছিল যে ডিজিএফআই এর প্রধান হিসাবে মেজর জেনারেল হামিদুল হককে নিয়োগ না দিতে। কিন্তু শেখ হাসিনা কোনো কথাই রাখেননি তাদের। এখন অবস্থাটা এমন হয়েছে যে শেখ হাসিনা পড়েছেন বিপদে। ভারতের ভাবসাব হলো তোমাকে সব ফ্যাসিলিটি দেব, কিন্তু ক্ষমতায় আবার বসিয়ে দিব না বা দিতে পারবো না, কারণ আমাদের কথা তো তোমরা শোনো নাই, তুমি অবজ্ঞা করেছ। সুতরাং তোমার যদি আর কিছু পেতে হয় তোমাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ তোমার কিছুটা শিক্ষা হোক। এখন এই কথা শোনার পর হয়তো অনেকে, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছে, তারা গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। ভারত কিন্তু অনেক পরিকল্পনা করতেছে বাংলাদেশের কিভাবে ক্ষতি করা যায়, এবং তারা কিন্তু তাদের সৈনিকগুলাকে প্রস্তুত করতেছে তারা কিভাবে বাংলাদেশের মধ্যে অ্যাটাক করবে এবং তারা কিভাবে বিজয়ী হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং তাদেরকে আপনারা কি করবেন, আপনাদের মন্তব্যগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।